নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি মানে সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা। 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা তার, আপনার চোখের মুহূর্তের মধ্যে বিশ্লেষণ এবং আপনাকে সঠিক রাস্তা দেখানো। সুভাষ শাস্ত্রী মানেই ঠিক এভাবে এগিয়ে যাওয়া। অনেক অনেক স্বাগত সুভাষদা, শুরু করি আজকের আলোচনা। আগামী সপ্তাহে দুটো আলোচনা রেখেছিলাম, দুটোই ইনকমপ্লিট ছিল। ফোন ইন অনুষ্ঠান কমপ্লিট করা যায় না, তার মধ্যে যতটা ধরা যায়। একটা হচ্ছে যে শনির মুভমেন্টে আমাদের বছরের শেষে এসে কোথায় দাঁড়িয়ে আছি, এইখান থেকে কতটা এগোতে পারি। আর একটা ছিল যে বৃহস্পতির পাওয়ার অফ জুপিটারের যে আলোচনা ছিল, ওটা একটু টাচ করবো, একটু রিপিট করব। অনেকটা আনফিনিশ অবস্থায় ছিল, এটাও ফোন ঢুকলে আনফিনিশড হয়ে যাবে। এ দেখুন, বৃহস্পতি দশায় আমার নিজের জন্ম, তো প্রথম জীবনে গরিবী আনায় কেটেছে। খুবই মানে মধ্যবিত্ত কথাটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, গরিবী আনায় কেটেছে। বৃহস্পতি জ্ঞানের গুরু, বৃহস্পতি প্রাজ্ঞ গুরু এবং একটু বয়স, একটু এজ ভিত্তিক গুরু। যত এজ এগোবে তাড়াতাড়ি কিছু দেয় না। বৃহস্পতি জানেন যে জ্ঞান যেমন তাড়াতাড়ি অর্জন হয় না, জুপিটার প্ল্যানেট কিন্তু তাড়াতাড়ি কিছু আপনাকে দেয় না। অনেক পেশেন্স ধরে, অনেক দিন ধরে, অনেক বছর ধরে, অনেক অপেক্ষা করার পরে আপনি পাবেন অর্থ, টু জ্ঞান, টু পড়াশোনা, তো বিদেশ যাত্রা। আপনার জীবনের যে লক্ষ্য, যে সাকসেস, সেটা কিন্তু অনেক মানে সে বলে অপেক্ষা বলুন আর তপস্যা বলুন, সে যেটাই বলুন না কেন, সেটা করার পরে পাওয়া যায়। ইনস্ট্যান্ট কিছু পাওয়ানোর ক্ষমতা কিন্তু বৃহস্পতির নেই। আমার নিজের বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। কিন্তু যদি বৃহস্পতির দশায় জন্ম হয়, তাহলে পরবর্তীকালে তার একটা অপরচুনিটি থাকে ভালো জায়গায় রিচ করার, অর্থাৎ না বৃহস্পতির নক্ষত্রে। আমারটা হচ্ছে পুনর্বসু, আপনারটা বিশাখা হতেই পারে, হ্যাঁ, আবার পূর্ব ভাদ্রপদ হতে পারে। বৃহস্পতির দশায় যদি আপনার জন্ম হয়, অর্থাৎ নক্ষত্রে বৃহস্পতি হয়, তাহলে আপনি বেশি বয়স পর্যন্ত একটা ভালো প্ল্যাটফর্ম পাবেন। এইটা মোরাললেস 80% পর্যন্ত বলা যায়। এখন ভুল লাইনে গেলে তো ভুল ফল আপনার জন্য ওয়েট করে রয়েছে। অর্থাৎ কিনা আপনার বৃহস্পতির দশা জন্ম, লাইনটা ছিল নিজের একটা কিছু অ্যাক্টিভিটি করার কিংবা একটা ব্যবসা করার, আপনি গেছেন একটা গভর্নমেন্টের চাকরি পেয়ে গেছেন, চাকরির জন্য সবাই ঝাঁপাচ্ছে, চাকরি পেয়ে গেছেন। তাহলে ওখান থেকে আপনাকে ভেবে নিতে হবে বৃহস্পতি আপনার জীবনকে স্টেবল করিয়ে দিয়েছে, ওখান থেকে বড় কিছু পেতে পারেন না আপনি। বুঝতে পারলাম? ওখান থেকে আপনি বড় কিছু রিচ করতে পারেন না, কারণ ওখান থেকে আপনার একরকম চলবে, ওখান থেকে ডাউনও হবে না, বড়ও পাবেন না। যা কিছু স্টেবল তা কিছু এক, যা কিছু আনস্টেবল তা কিছু আপ এবং ডাউন রয়েছে। অর্থাৎ কিনা বৃহস্পতির দশা যদি জন্ম হয় আপনার বড় কিছু পাওয়ার অপরচুনিটি থাকবে যদি স্বনির্ভর কিছু করেন এবং লাগাতার চেষ্টা করেন, লাগাতার ওয়েট করার মতন পেশেন্স ধরে রাখতে পারেন। এখন পেশেন্স ধরে রাখায় কে? চন্দ্র যদি ওর যদি চন্দ্রের পরে যদি 3টে রুম পর ফাঁকা থাকে, বাঁদিক থেকে কিংবা ডান দিক থেকে, ও ইমপেশেন্স হয়ে পড়বে, ও লাইন থেকে সরে যায়। ওই যে লাইন থেকে সরে গেল, ওর জীবন থেকে বড় অপরচুনিটি মিস হয়ে গেল। অন্য লাইনে গিয়ে হয়তো কিছু পেয়ে গেল, ওই পেয়েই তার জীবন কাটবে। আর একদিকে উল্টো দিকে রয়েছে শনি গ্রহ। দেখুন, এই আবার লম্বা গ্রহ, 19 বছরের দশা। অনেক করার পরে অনেক বড় সাফল্য দিতে পারে। অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক সাফল্য, অনেক অর্থ, যা কিছু তা অনেক ছোট, কিন্তু কিচ্ছু ওয়েট করছে না। ইনস্ট্যান্ট একমাত্র গ্রহ যে রাহু, যে কিন্তু ইনস্ট্যান্ট ফল দেয়, ইনস্ট্যান্ট নিয়ে নেয়, ধনী হয়, বড় লোক হয়, সে লটারির মতন। জুয়া না কবি কিসি কা হুয়া, একটা শ্লোক আছে, যে জুয়াটাতে আপনি 1 লাখ পেলেন, আবার 2 বছর ধরে ভাবছেন 1 কোটি পাওয়ার জন্য কেটে 1 লাখ সাফ পেয়েছিলেন, আনন্দ কেটে ওই 1 লাখ টাকা কিন্তু ওই লটারির পিছনে হাতে চলে গেছে আপনার। লাইক দ্যাট যা কিছু কামনা বাসনা বলুন, আমাদের মনে যেগুলো বিচার আসে বলুন, এগুলো সব আনে রাহু। এগুলোকে ওই জ্যোতিষে সেই চায়ের ছাঁকনি জানেন তো, আমাদের তো কিডনিতে তো ছাঁকনির কাজ করে বডিতে, অর্থাৎ কিনা ওখানে ও একটা পিউরিফাই করে। তো দুরকম আমাদের মনে যে বিচারগুলো আনে, এগুলো সব রাহু আনে। আর একে পিউরিফাই করে বৃহস্পতি, জুপিটার।
অর্থাৎ কি না, ভালো বিচারগুলোকে স্থায়িত্ব পেতে দেয়, গুরু কি করে খারাপ বিচারগুলোকে ছেড়ে বের করে দেয়। আর যদি বৃহস্পতি আপনার পাওয়ারলেস হয়, ওই যে পাওয়ার অফ জুপিটার যেটা বলছেন যে পাওয়ার অফ হয়ে যায় কিংবা পাওয়ার লেস হয়ে যায়, মানে ক্ষীণ বল, মানে জ্যোতিষের ভাষায় যদি আমি বলি ক্ষীণ বল হয়ে যায়, তাহলে খারাপ চিন্তাগুলো তো অটো সিস্টেমে থাকে, ভালোগুলো আর ছাকরি দিয়ে ধরতে পারে না। আপনার মনন, আপনার চিন্তা, আপনার ভাবনা সব কিছু গুবলেট করে দেবে। হ্যাঁ, টাইমে আপনাকে স্নান করতে দেবে না, রাতের বেলা জেগে চুগে বসে থাকবেন, দিনের বেলা অটোমেটিক রাতের বেলা জাগা মানে দিনের বেলা ঝিমুনি টু ঘুমুনি। তো যাই হোক, অর্থাৎ কিনা ভালো চিন্তাগুলোকে বৃহস্পতি যেগুলো পিউরিফাই করে, বডিতে ছাকনির কাজ করে, সেগুলো ধরতে পারে না। অর্থাৎ জানেন তো, দুর্গন্ধ অটোমেটিক আসে, সুগন্ধকে রক্ষা করতে হয়, সুগন্ধর জন্য সেন্ট মাখতে হয়। ওই বাজে গন্ধ, গুমো গন্ধ, ঘামের গন্ধ অটোমেটিক, অটো হিউম্যান, ও কিনতে হয় না। ওই ভালো জিনিসকে মনে ধরার জন্যে বৃহস্পতির আনুকূল্য পেতে হবে। আমি আগের সপ্তাহে যেটা বলছিলাম যে স্নানের জলে হলুদ ইউজ করা, পার্সের মধ্যে 3টে হলুদের, টার্মারিকের যে শুকনো, যে টার্মারিক, গোটা শুকনো হলুদকে রাখা, হলুদ সুতো দিয়ে পেঁচিয়ে রাখা। যদি আপনার মনে হয় যে শুতে গিয়ে খুব দুশ্চিন্তা আসে, যারা অনেক দুঃস্বপ্ন দেখেন, তারা বালিশের নিচে গোটা শুকনো হলুদকে বালিশের নিচে কিংবা বালিশের মধ্যে ভরে সেই বালিশে ঘুমোতে পারেন। বৃহস্পতি কি করবে, পজিটিভ চিন্তার ভাইব্রেশনটা শরীরে আনবে এবং বাজে চিন্তাকে বের করে দেবে ছাকনি দিয়ে, আর ভালো চিন্তাকে রাখবে। কেউ একটা মনে ফোনে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কলকাতা হিন্দমটর থেকে বলছি। কোথা থেকে বলছে? কি বললো? হিন্দমটর? হ্যাঁ। কি, কোথা থেকে বলছে? হিন্দমটর। বলো, নাম কি? নাম হচ্ছে পবিত্র সাহা। কে হয় আপনার? ছেলে। বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, 15/11/83। টিভি বন্ধ করেন আপনি? টিভিটাকে মিউট করুন দিদি। হ্যাঁ, মিউট করাই হচ্ছে। হ্যাঁ, বলো, সময় বলুন। হ্যাঁ, 1:44 দুপুর। 1:44? হ্যাঁ। কোথায় জন্ম? কলকাতায় রবীন্দ্র সরণি। তোমার এই ছেলের রাশি হচ্ছে কুম্ভ রাশি বেরোচ্ছে, বুঝলে? আমি গেছিলাম দাদা আপনার কাছে। দাদা, তোমার তো শত্রুতা, ছেলের খুব শত্রুতা, কুম্ভ রাশি। হ্যালো, হ্যাঁ শুনছি দাদা, বলুন। এনিমি প্রবলেম আছে? হ্যাঁ দাদা, সেদিন তো খুব অনেক টাকা দিয়ে। বলো, জানেন, বলো। হ্যাঁ, টাকা দিয়ে একজনকে বসে আছে, প্রমোটারকে বাড়ি দিচ্ছে না। প্রমোটারদের কাজ হচ্ছে, প্রমোটারকে বাংলায় বলে, সবাই নয়, এটা বলাটা ঠিক নয়, ঠিকাদার। প্রথম অক্ষরটা হচ্ছে ঠকবাজ। প্রত্যেকটা অক্ষরের আলাদা মিনিং আছে, সবগুলো টিভিতে বলতে পারবো না, অবজেকশনাল কথা তো। সবাই নয়। আমি কি করে সবাইকে বলি? একজনকে দিয়ে কি করে সবাইকে জাজ করি? এটা আনএথিক্যাল কাজ হয়ে যাবে আমার। কিন্তু দিয়ে বসে আছে, এখন চেস করতে হবে, এর মধ্যে সুভাষ শাস্ত্রীর কিন্তু খুব একটা অ্যাক্টিভিটি নেই। তা আমার থেকে তুমি কি চাইছো বলো? কেস করবে? বন্ধ করছিস না? ও শুনতে পাচ্ছি না, কি বলো, কি চাইছো? আপনি সুভাষদার কাছে কবে এসেছিলেন? হ্যালো, উনি আর নেই আমাদের সঙ্গে। উনি এসেছিলেন আপনার কাছে? উনি থাকলেও খুব একটা কাজ হতো না। আচ্ছা, প্রমোটারকে টাকা দিয়ে বসে আছে, পজিশন দিচ্ছে না। আমার কোনো অ্যাক্টিভিটি নেই, পরিষ্কার বলতে কোনো অসুবিধাও নেই। আমার কাছে এমন কোনো কিছু নেই যে ওই প্রমোটারের টাকা উদ্ধার করে দেবো কিংবা তাড়াতাড়ি পাইয়ে দেবো, এই ক্ষমতা আমার নেই। এটা কি ওনার চোখে কি ঠকবে এরকম ব্যাপারটা আছে? না, 7.5 শনি দেরি করায়, কুম্ভ রাশি, কিন্তু পাবে, ফ্ল্যাটটা পাবে। আমি এইমাত্র বললাম, যা কিছু তা কিছু অনেক।
যা কিছু তা কিছু অনেক। তো তোমার ধরো তুমি অপেক্ষা অনেক, যখন অর্থ পাবে অনেক, হতাশা অনেক, যা হবে সব অনেক, সব অনেক, কষ্টও অনেক, কষ্টও অনেক, আনন্দও অনেক। আনন্দ অনেক। মানে ওনার ছকে কি এটা আছে যে উনি ঠকবেন নাকি না উনি পাবেন? আলটিমেটলি পাবে, আলটিমেটলি পাবে, পাবে আলটিমেটলি মানে সুভাষ শাস্ত্রীর কাছে আসলেও পাবে, না আসলেও পাবে, নিশ্চয়ই আলটিমেটলি পাবে। এখানে আচ্ছা সুভাষ, এই যে উনি আসবেনই, আসতেনি, আপনি কেন বললেন না যে আমি এখানে কিছু করতে পারবো না, অথচ আপনি বলছেন ও পাবে? ও পাবে, তাহলে ও যখন পাবে আমার তাহলে আমাকে প্রশ্ন ডেকে হচ্ছে- নিয়ে কিছু দিলে, হ্যাঁ বলো বলো, হ্যাঁ এটাই আর কি, আমার নামটা বাড়তো একটু, ডেকে নিয়ে কিছু দিলে, ডেফিনেটলি না ও তো পাবেই। মানুষের আমার কাছে এইটুকুন ডিমান্ড। দেখো আমি বলতে কোনো অসুবিধা নেই, আমি তো 1000-2000 টাকায় লোক দেখবো না আজকের ডেটে। হয়তো সামনের বছর থেকে নতুন লোক দেখাই বন্ধ করে দেবো। যারা পুরনো রেফারেন্স তাদেরই দেখবো, তাদের দায় আছে আমার উপরে, নতুন লোকের দায় নেই। এক, নতুন লোক যেটা দেখছি, অল্প লোক দেখছি, নিজে হাতে দেখছি, নিজে হাতে কাজ করছি, নিজের মতন করে দেখছি তাকে আমি অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ বিজনেস ডিল হিসেবে দেখছি না। সে এসেছে কষ্ট করে, আমার দায়, তো দেখার জন্য ফিজ আমি বেশি নিচ্ছি, কনসালটেন্সি দেওয়ার জন্য ফিজ বেশি নিচ্ছি। আমি আমাকে একজন বুদ্ধি দিচ্ছিল যে অ্যামাজন দেখবে তোমাকে ওই একটা পিরিয়ড চলে না, ফ্রি কি চলে, ওই অফার চলে, অফার, ওই অ্যামাজন বলো, ফ্লিপকার্ট, যেসব মানে অনলাইন করছে, ওই সময় বিক্রি বেড়ে যায়। তো আমাকে বলছিল আপনি যদি এরকম কিছু করেন তাহলে আপনার লোক বেড়ে যাবে, তো লোক দেখতেই চাই না। নতুন লোকের এই লোকটা, এই মাটা তার ছেলে যে টাকাটা যে দিয়েছে প্রমোটারকে, সে পাবে 1 বছরের জায়গায় 3 বছর লাগবে, সে পাবেই। ওই কারণেই আপনি আসতে না ওই বললেন? কারণে দেখলাম যে আমার কাছে এসে আমি তাকে আগে পাওয়াতে পারবো না। আমি তাকে দুটো কাজ করতে পারতাম, একটা ভয় দেখাতে, দেখো তুমি তো টাকাই পাবে না, এটা নাও নিলে পাবে, সে 3 বছর পরেই পেত। আর একটা স্ট্রেট কথা বললাম, তুমি পাবেই, দেরি হবে, আমার কোনো ভূমিকা নেই। মানে আপনার হাতে জ্যোতিষশাস্ত্র বা আপনার অনুষ্ঠানে জ্যোতিষশাস্ত্র অনেক ইজি এবং মানুষের পাশে, মানুষের সঙ্গে, অহেতুক ভয় দেখানো নয় এবং সবসময় আসতে বলা নয়। আমি যদি ওকে বলতাম দেখো তোমার টাকাও মেরে দেবে, তোমার টাকাও মেরে দেবে, হ্যাঁ মেরে দেবে, তাহলে কি করতে হবে, তুমি এসে এই রেমেডিটা নাও, রেমেডিটাও নিত, নেওয়ার পরে ও 2 বছর পরেই পেত, তাহলে আমার দুটো ক্রেডিট হতো, একটা হচ্ছে মেরে দিতে বলেছি, পাইয়ে দিয়েছি, আর 2 আমি টাকা পেতাম। কিন্তু অ্যাকচুয়ালি ছকেও পাবেই, এটা আমার কাছে না এলেও পাবে, আমার কোনোই ভূমিকা নেই। তো এইটা মানুষের ডিমান্ড আমার কাছে, এইটাই আমার অস্তিত্ব, আমার আলাদা কোনো কিছু মানে আলাদা করে কোনো মানে সিং নেই, কিংবা আমার কাছে চেঞ্জ কর, হ্যাঁ আমার কাছে এমন কিছু জিনিস নেই যে এটা হচ্ছে না, মরে যাচ্ছে, বা ওরকম কিন্তু কিছু নেই আমার কাছে। আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ছকের স্বচ্ছতা রয়েছে, আমার বলতে কোনো বাধা নেই, জীবে কোনো মানে একজনের, মানে আপনার সামনে যিনি আসছেন তার ছকের স্বচ্ছতা, আপনার স্বচ্ছতাও রয়েছে, যে সেটাকে স্বচ্ছভাবে তুলে ধরা। স্বচ্ছভাবে তুলে, আমার কাছে কোনো বাউন্ডারিজ নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো বাধ্যবাধকতা নেই, আমার লোকের কাছে কোনো বাধ্যবাধকতা নেই যে বুকিংয়ের সময় কাউকে বলবে আপনি কি আসবেন, এটা নিয়ে নিন, কোনোদিনই বলবে। আসলেও ভালো, না আসলেও ভালো, আরও ভালো, না আসলে আরও ভালো, না আসলে আরও ভালো। আমি মেয়েদেরকে বলে দিচ্ছি, যদি নাম লেখায় ছক আগে থেকে বানিয়ে রাখি, যদি না আসে ছিঁড়ে ফেলে দেবে, কোনো সময় তাকে রিপিট বলবে না তো আপনি কেন এলেন না, নেবার কেন একদম করবে না, উনি আসেনি, ওনার ফরচুন আসতে দেয়নি আমার কাছে, ওটা আরও ভালো না, আমি তার আগে খেটে দিলাম, দায়ী হলো না। হ্যাঁ দায় হলো হ্যাঁ, ওইভাবে দেখছি। দুটো অ্যাঙ্গেল আছে দেখা, একটা হচ্ছে গ্লাসে জল ভর্তি আছে, ফাঁকা যতটাই ভর্তি, বাকিটাই ফাঁকা, সবটাই ফাঁকা থাকতে পারতো। তো আপনি একটা জিনিস হচ্ছে দায়, মানে দায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে একজন জ্যোতিষী বলছেন যে আমি আমার দায়বদ্ধতা থাকছে, যিনি আসছেন আমার কাছে চেম্বারে, তার প্রতিকারে আমার দায়বদ্ধতা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। এটা খুব সহজ কথা নয় কিন্তু সুভাষদা। সহজ শুনতে লাগছে, সহজ কথা না, নয়, কিন্তু সহজ কথা নয়। ডাক্তাররাও বলেন না এটা আমার দায়। না, ডাক্তাররা বলে না বলেই প্রাইভেট প্র্যাকটিস করে না। আমি তোমাকে বলছি, আপনারাও মানে একটু খেয়াল করে দেখবেন, বড় বড় ডাক্তাররা ওরা সব হসপিটালের সাথে অ্যাটাচমেন্ট, ওদের কোনো দায় নেই। বড় বড় ডাক্তার ওরা কি পারে না যে প্রাইভেট চেম্বার করবে না, ওরা করবে না। প্যাকেজে মানেই তোমাকে মানে কিছু না হলেও ঢুকিয়ে দেবে, আইসিইউ রুম রেডি করা আছে, মানে বলতে মানে খুব খারাপ লাগছে, একদম মানে ঢুকিয়ে দেবে, আপনার কিছু হয়েছে না হয়েছে রেগুলার টেস্টে ঢুকিয়ে দিয়ে আপনাকে ওখানে 2 লাখ টাকা বিল হয়ে গেল, হয়তো ওটা প্রয়োজন ছিল না, হয়তো আবার ওইখানে ঢুকিয়ে দেওয়ার জন্য আপনার গ্রহ খারাপ হওয়ার জন্য বয়স্ক মানুষ ওখান থেকে ওই এসি থেকে ইনফেকশন, ওই রুম থেকে ইনফেকশন করে মারাও যাচ্ছে, তার জীবন যাচ্ছে।
একদমই কিন্তু ডাক্তারের দায় হচ্ছে হসপিটালের সাথে, কেউ 1 কোটি টাকা, কেউ 1.5 কোটি টাকা, 2 কোটি টাকার প্যাকেজে আছে, তাকে বিজনেসটা তাকে দিতে হবে। মানে কিচ্ছু বলার নেই, মানে খারাপ ভাবে নেবেন না। আমি ভুক্তভোগী এই ঘটনার। তুমি ভুক্তভোগী, যারা নয় আপনারা খারাপ ভাবে নেবেন না। আমি কোনো ইন্টেনশনালি বলিনি, প্রসঙ্গক্রমে এটা বলেছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে বলছি, বেহালা চৌরাস্তা, কলকাতা। আপনি কি নাম বলবেন? না, নাম বলতে চাইছি না, কিন্তু আমি স্যারের কাছে গেছিলাম। জন্ম তারিখটা বল। আমার দিদির ব্যাপারে 13/2/1992। তুমি কবে এসেছিলে আমার কাছে? আমি স্যার নিজের জন্য আমি ফোনে অনলাইনে নিয়েছিলাম, আর পরে বাবা মা চলতে গেছিলাম। আচ্ছা, তা আজকে দিদির জন্য হ্যাঁ, বলো, জন্ম তারিখ বলো। 13 ফেব্রুয়ারি 1992। দাঁড়াও, 13 ফেব্রুয়ারি 1992। হ্যাঁ, টাইমটা সময়? বলো। টাইম হচ্ছে মর্নিং এ 11:30। কোথায় জন্ম? আসানসোল, বার্নপুর। দেখো, তোমার দিদির তো বৃষরাশি, বৃষলগ্ন, মানে ছকের যে অবস্থা, বিয়েটা হচ্ছে না। 1 2 হচ্ছে যে 92, তার 33 বছর বয়স। তুমি দেখো ছকটা আমি ফেলছি, তোমার দিদির ছকটা, তোমার দিদির ছকটা টিভিতে ফেললাম। আপনারা দেখুন কোথায় মঙ্গল বসা যায়। 1 2 3 4 5 6 7 8 9। নবম হচ্ছে ভাগ্যস্থানে, ভাগ্যস্থানে শনি মঙ্গল। ভাগ্যস্থান ইজ নট ইজ কানেকশন, ইজ দ্য ম্যারেজ লাইন। এর সাথে বিয়ের সাথে কোনো কানেকশান নেই, ভাগ্যস্থানের সাথে বিয়ের কোনোই যোগাযোগ নেই। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওর বিয়েটা হচ্ছে না। আর রাশির ওপরে এই মুহূর্তে 7.5 কোনো প্রভাব নেই, দাইয়ার প্রভাব রয়েছে। ভাগ্যস্থানে শনি মঙ্গল, আচ্ছা ছেড়ে দাও, ভাগ্য কর্ম কেন করছি আমি। তোমার দিদির বিয়েটা হচ্ছে না। হ্যালো, ওইটা নিয়েই আমি কল করেছি। কত মিনিট লাগলো? খেয়াল করে না শুরু। হ্যাঁ, তুমি খেয়াল করোনি। 2 মিনিট ম্যাক্সিমাম। 2 মিনিট হয়ে যায় নাকি? না, তাও হয়নি, মানে বললাম 2 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ, কি বলছো? তার আগেই বলে দিয়েছেন আপনি, ফার্স্ট থিংয়ে ম্যারেজ নিয়েই বললেন। ভাগ্যস্থানে শনি পরে মানে বললাম আমি। ভাগ্য এইটা না একটা, আপনি যেটা বলেন যে আপনি আগেই বলে দিয়েছেন, ফার্স্টেই ম্যারেজ নিয়ে বলেন, এটা সুভাষ শাস্ত্রীর লোক দেখার অভিজ্ঞতা। তিনি এই যে এত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন না, একটা চোখের ভাইব্রেশন উনি চট করে বুঝে যান, এর পালসটা বুঝে যাওয়া আর কি। স্যার আপনার কাছে যাব? দেখো, এখন এসে তো খুব একটা লাভ হবে না। তুমি যদি তোমাকে দুটো আমাদের কোন কি বললে আরেকবার বলো প্লিজ, হচ্ছে না। প্লিজ আরেকবার বলো। মানে কোনো ইনিশিয়েটিভ যে আমাদের থেকে কোনো মানে হ্যাঁ, সেটাই বলছি ওয়েট সেটাই বলছি আমি। দেখো, স্যার কবে যাব? দাঁড়াও একটু ওয়েট করো প্লিজ। দেখো, ওই কেতুর মোশনটা সরবে তোমার মোটামুটি এপ্রিলে। তো এখন তো নভেম্বর মাস, আজকে আমাদের 22 তারিখের নভেম্বর মাস। বছরটা পড়লে আসা উচিত। দেখো, বছরটা পড়লে এলেও কিন্তু চট করে কাজ হবে না, এটাও কিন্তু মাথায় রাখো। দুটো পয়েন্ট আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। 1 হচ্ছে এই ভাঙা বছরে আমার কাছে আসা উচিত নয়। 2 হচ্ছে 26-এ একটা বিয়ের যোগাযোগ আসবে, তাও শেষের দিকে আসবে, সেটা প্রথমে হবে না। তোমার বছর পড়লে আমার হিসেবে মার্চ এপ্রিলে আমার কাছে আসা উচিত। তাহলে সেটা ম্যাচিওর গিয়ে করবে নভেম্বর ডিসেম্বরে নেক্সট ইয়ারে। ইজ অ্যানাদার 1 ইয়ার অলমোস্ট, রাইট? হবে তো, মানে ভালো হবে তো? ভালো, ওটা তো জটক বিচার করতে হবে না, ভালো মানে কম্পেয়ার, ওটা জটক বিচারের মধ্যে পড়ে। বিয়ের সংযোগটা তৈরি করে দেওয়া, বিয়েটা হওয়ার মতন একটা জায়গায় যাওয়া, যাতে বিয়েটা হয় সেটা দেখা। এই 3টে হচ্ছে ছক দেখে বলা যায় কার সাথে হবে, কেমন হবে। ওটা হরোস্কোপ দেখে ম্যাচ মেকিং, ওটা বিবাহ বিচারের মধ্যে পড়ে। যারা আপনারা আসবেন, অনেকে আপনার কাছে আমার কাছে আসেন, একটু লাইনে থাকো বাবু। এই আপনাকে দেখিয়েছি একটা ছেলের সন্ধান এসেছে, তো আমি তাদের বলি ছবিটা দেখাও, অ্যাট এ গ্লান্স ছবিটা দেখে বলে দিই, কারণ ছবিটা দেখে অ্যাট এ গ্লান্স বুঝতে পারি। কিন্তু ওটা কিন্তু জটক বিচার হলো না, মনে রাখবেন। আপনারা টাকাটা বাঁচিয়ে নেন, আপনারা ফিসটা বাঁচিয়ে নেন। ওটা কি বলবো, মানে ওটাকে আমি খারাপ ভালোর মধ্যে ধরছি না, কিন্তু বিয়ের জন্যে জটক বিচার না করে ওই টাকাটা বাঁচানো খুব একটা বুদ্ধিমানের কাজ। আমার মনে হয় বিয়েতে যে অকেশন করা হয়, এখন তো কোটি টাকার নিচে বিয়ে হয় না। এবং বিয়ে মানে টাকা সবাই কোথায় পাবে? আমি বলছি, মানে যদি একটু আড়ম্বর করে বিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কোটি টাকাই কাছাকাছি খরচা হয় দাদা। মানে যদি একটু আড়ম্বর হয়, গয়নাগাটি সোনার যা দাম বেড়েছে সব কিছু নিয়ে। কিন্তু আমরা
বাবা মারা টাকা খরচা করেন, দেদার মৎসব করেন, কিন্তু খাওয়া বিয়েটা দাওয়া, একটু অলংকার, একটু লোক দেখানো, সব, এবং তারপরে না 3 দিন উৎসব হলো, তারপরে হয়তো বড়জোর 3 মাসের বিবাহিত জীবন, এটাই তো হয়ে দাঁড়াচ্ছে। তো বিয়েটা যদি টেকাতেই হয়, বিয়েতে একটা ছেলে মেয়ের জীবনটাকে যদি এস্টাবলিশ করতেই হয়, তাহলে আমার মনে হয় জটক বিচার একটা যে কোনো কাটল করে, খরচা কাটল করে জটক বিচার, খরচা কাটল, জটক বিচার কত টাকা নেই যে খরচা কাটল। আমি বলছি মানে দরকার হলে একটা শাড়ি কিনলাম না, হ্যাঁ অনেক শাড়ি দিচ্ছিলাম, একটা কিনলাম না। তুমি আমার কাছে এলে, তুমি জানুয়ারি মাসের পরেই আসবে, আমার মনে হয় মার্চ এপ্রিলে আসা উচিত, তাহলে তোমার 2026-এর শেষের দিকে বিয়ে হবে, বিয়ের মতন ইনিশিয়েটিভ তৈরি হবে, তারপরে তো জটক বিচারে পার্ট থাকবে, সেটা পার্ট অফ জটক বিচার, রাইট? হ্যাঁ, একটা টেলিফোন আছে, ঠিক আছে, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আরে দুয়েই রাখ, হ্যাঁ বলো। কে আমি বলছেন? নুপুর সন্ধ্যা সাউ বলছি। কি বললেন? কিছুই শুনতে পেলাম। আমি নুপুর সন্ধ্যা সাউ, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকেই বলছি, পার্ক সার্কাস। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। জন্ম তারিখটা বলে ফেলো চটপট। আরে জন্ম তারিখ বলো। আমার জন্ম তারিখ ছেলের, তোমার জন্ম তারিখ ছেলের? জন্ম তারিখ হচ্ছে 30/8 30/8 আর কিছু নেই। 30/8। আপনি দয়া করে টিভির ভলিউমটাকে মিউট করুন। তোর এইসব করতে এই মেজাজ খারাপ হয়ে যায় না? 30/8/1984। হ্যাঁ 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 সময় হ্যাঁ বলুন। 4 বার বললো। হ্যাঁ, সময় বলবেন। জন্মের সময় যে 3:05 ভোরবেলা। তুমি না ডবল কথা বলাটা বন্ধ করো, আর 30/8 থেমে যাচ্ছ, ঢোক গিলছো। 30/8/84। হ্যাঁ, 1984 ভোর 3:05 ভোর 3। ভোরবেলা। কলকাতা। তোমাকে যা জিজ্ঞেস করবো সেটাই উত্তর দেবে, আর কিছু বলবে না, চুপচাপ একদম বসতে। আচ্ছা, হ্যাঁ, 3:05। তার মানে হচ্ছে এর জন্মটা হয়েছে, এটা বুধবার হয়ে বৃহস্পতিবার হয়ে গেল। 3:05 বৃহস্পতিবার ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। একবার করে উত্তর দেবে, 4 বার করে হ্যাঁ বলবে না, একবার করে বলবে। তুমি তোমার কি হয়, তোমার ছেলে হয়, হ্যাঁ, তুমি আর বিয়ে দিতে পারবে না, এ ডিভোর্সের মামলায় ঝুলে যাবে। বিয়ে দিয়ে তোমার বিরুদ্ধে, বিয়ে দিলে তোমার বিরুদ্ধে করে বউ চলে যাবে বাপের বাড়ি, তোমার ছেলেকে ছেড়ে, আর ডিভোর্সের মামলায় ঝুলে যাবে। সংসার হওয়া খুব ডিফিকাল্ট। হ্যালো, কঠিন কথা বলছেন। 84 সালে জন্ম, বিয়ে হয়ে সংসার অনেকটা এগিয়ে যাওয়ার কথা। না এটা তো আমার সেকেন্ড বিয়ের দাদার কথা দিয়ে। আগে বিয়ে হয়েছিল? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়েও গেছে? হ্যাঁ, প্রথম বিয়ে ডিভোর্স হয়ে গেছে। কি শুনলে? আমি কি বলছি? ওনার সাথে গন্ডগোলে ডিভোর্স হয়ে যাবে। ওনার সাথে গন্ডগোলে ডিভোর্স হয়ে যাবে, দ্বিতীয় বউটাও বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, সেটা জিজ্ঞেস করো তো একটু। দ্বিতীয় বিয়ে কেমন আছে? হ্যাঁ, সেইটাই আমি জিজ্ঞেস দ্বিতীয় বিয়েটা কেমন হবে। হয়নি এখনো? দ্বিতীয় বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। সে বউ কেমন আছে? সেই বউ তো ভালোই মনে হচ্ছে, চাচ্ছি তো। না, একসাথে রয়েছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, না আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে। আলাদা ফ্ল্যাট। ওকে ছেড়ে চলে গেছে, শাশুড়িকে ছেড়ে। আমি যেটা বললাম, এত কথা দেখো, জিজ্ঞেস না করলে তো বোঝা যায় না যে আমি ঠিক বলছি কিনা, কি বলছি। আপনি তো ছক দেখেন, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে আমি বলতে তো থাকেন। বলে দিলাম যে ওর ছেলের যেখানে বিয়ে হবে, বিয়ে ভেঙে যাবে, আর দ্বিতীয় যদি বিয়ে দেয়, সে ওকে ছেড়ে চলে যাবে, ওর সাথে থাকবে না, আলাদা থাকবে। আলাদা তো রয়েছে, বলছে তো, একদম আলাদাই আছে তো। হাতে সময় আমাদের হ্যালো? হাতে নেই, উনিও আর নেই, উনি নেই? হাতেও সময় নেই আমাদের। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, সুভাষ শাস্ত্রীর কথা, জ্যোতিষের বেদবাক্য, আপনারা দেখতেই পাচ্ছেন তার প্রত্যেকটা প্রেডিকশন একেবারে পিন পয়েন্ট প্রেডিকশন। দীর্ঘদিনের অভিজ্ঞতা, মানুষ দেখার অভিজ্ঞতা। তো সুভাষদা মানি আপনার ছকের শেষ কথা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।